নিজের পিঠ দেখেছ কখনো? কেউ দেখেনি, কিন্তু আরশির সাহায্য নিলে সেটা সম্ভব হয়। মানুষ নিজে যখন কিছু করতে পারে না, তখন অন্যের সাহায্য নেয়। পড়ছে নিধিহীন রাজ গল্প, লিখেছেন আশিকা আক্তার সোহাগী, পর্ব 37 থেকে। কথাটা বললেন নিবিড়ের ফ্ল্যাট বরাবর পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে এক বৃদ্ধা। দুই ফ্ল্যাটের মাঝে 2 হাত গ্যাপ শুধু। নিবিড় বের হয়ে গেলে জিয়ানা তালাবদ্ধ রুম দুটোর সামনে ঘুরঘুর করে আবার বারান্দায় এসে দাঁড়ায়। নিবিড় বের হওয়ার সময় জিয়ানা গাঢ় হয়ে বসেছিল সোফায়, আর চোখে চেয়ে দেখে ভণ্ডনেতা কাবলিওয়ালা সেজে চুলে জেল টেল মেখে মাঞ্জা মেরে চমৎকার পারফিউম লাগিয়ে বের হচ্ছে। এত সাজগোজ জিয়ানার সহ্য হলো না। ফোনটা চেয়েছিল, জেনির সাথে কথা বলবে, দেয়নি। নিবিড়ের ফোন দিয়েই কথা বলবে বলেছে, তবুও দেয়নি। ব্যাস, জিয়ানা একদম চুপ হয়ে বসে আছে। অপরদিকে পড়াশোনা চাঙ্গে, জিয়ানা ভাসে গাঙ্গে। কিন্তু থেমে যাওয়ার পাত্রী জিয়ানা না। সামনে টি টেবিলের উপর রাখা পানির বোতল হাতে নিয়ে মুখ ভরে পানি নেয়। নিবিড় যেই দরজা খুলে বের হবে, জিয়ানা এক মুখ পানির পিক নিবিড়ের উপর ফেলে। নিবিড় হকচকিয়ে গেলেও কোনো রিয়াকশন দেয়নি। আলগোছে রুমে এসে অন্য কালার কাবলি পরে আসে। আবার জিয়ানা সেমভাবে পানি দেয়। অতি আশ্চর্যজনকভাবে নিবিড় নো রিয়াকশনেই ছিল। আবার চেঞ্জ করে একটা সাদা পাঞ্জাবি পরে আসে, হাতে একটা শপিং ব্যাগ সহ। জিয়ানার সামনে দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি পানি দাও, বের হতে হবে। পানি মুখে জিয়ানার হেঁচকি উঠে যায়, আর নিবিড় হাসতে হাসতে বের হয়ে যায়। ব্যাপারটা এমন হলো, কিলার কাউকে খুন করার পর মারতে মারতে ভিকটিম ধন্যবাদ জানিয়ে জানালো সে অনেক দিন থেকে মরে যেতে চাচ্ছে, কিন্তু আত্মহত্যা পাপ দেখে মরতে পারে নাই। খুনি তাকে খুন করে বড় উপকার করলো। নিবিড়কে জ্বালানোর জন্য জিয়ানা উত্ত্যক্ত করলো, কিন্তু ব্যাপারটা নিবিড় আরও এনজয় করলো মনে হলো। সেই থেকে জিয়ানার মন খারাপ। স্যাশিকে গোসল করিয়ে খেতে দিল, সে খেয়েই ঘুম। তোতা মিয়ার ঘ্যান ঘ্যান এক, চাঁদ চাঁদ। জিয়ানার তিতি বিরক্ত হয়ে উঠেছে এখন। ক্ষুধা লাগায় ঘুমও পাচ্ছে না। জিয়ানার হাজারটা খারাপ অভ্যাসের মাঝে না খেয়ে থাকাও একটা বদ অভ্যাস। যখন মনে হবে খাবে না, তখন সে খাবেই না। এমন ভাব করবে দুনিয়াতে খাওয়া নামের কিছুই নেই। ভেতর ভেতরে যতই ক্ষুধা লাগুক, একটা দানা পর্যন্ত দাঁতে কাটবে না, পানিও ছুবে না। পাশের বারান্দায় হঠাৎ একটা বাচ্চা জিয়ানাকে ডাক দেয়, ওই। জিয়ানার শব্দের উৎস ধরে পাশে ফিরে দেখে একটা 5-6 বছরের নাদোষ নুদোষ ছেলে বাচ্চা গ্রিলের অনেকটা উপরে উঠে চলে আছে। জিয়ানা গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে বলে, এটা কি মাংকি? বাচ্চাটা মাথা নাড়ে, তারপর আবার জিজ্ঞেস করলো, তাহলে বানি? আবার মাথা নেড়ে না করে। জিয়ানা স্যাড ফেস করে জিজ্ঞেস করে, তাহলে স্পাইডারম্যান? বাচ্চাটা খিলখিল করে হেসে বলে, স্পাইডারম্যান তালাফি। স্পাইডারম্যান, ক্যান ইউ রেস্কিউ মি ফ্রম হিয়ার? নো, তবে দিদুন পারবে, ওয়েট এ মিনিট। বলেই ফটাফট গ্রিল থেকে নেমে কয়েক মিনিট পরে একজন বৃদ্ধাকে ধরে আনলো। বৃদ্ধা জিয়ানাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? নিবিড়ের ফ্ল্যাটে কি করছো? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি ওনার স্ত্রী। বৃদ্ধা আরও বেশি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, নিবিড় বিয়ে করেছে? জিয়ানা উপর নিচ মাথা নাড়ায়। নিবিড় কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে? এবার জিয়ানা অবাক হয়ে তাকায়। জিয়ানার তাকানো দেখে বৃদ্ধা বলেন, আমি নিবিড়ের দাদির আপন ছোট বোন। এই বিল্ডিং আমাদের। ফ্ল্যাটটা নিবিড় আমার কাছ থেকে কিনেছে। ওর পরিবার সম্পর্কে, ওর সম্পর্কে আমরা সব জানি। জিয়ানার থুতনি বুকে নেমে এলো। সত্যি বলতে জিয়ানা নিজেই কিছু জানে না, টুকটাক ছাড়া। কখনো আগ্রহ আসেনি তেমন। তবে বিয়ের পর থেকে নিবিড়কে নিয়ে মাথা না ঘামালেও অটো চলে আসতো ভাবনা। কিন্তু একদিন এক রাত থেকে নিবিড়ের সাথে জিয়ানা টানা ছিল। নিবিড়কে একেবারে সুস্থ স্বাভাবিক লেগেছে। আগের দিন রাতে ওই বন্ধ রুম থেকে গোঙানির শব্দ ছাড়া সব নর্মাল ছিল। জিয়ানাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধা বলেন, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, তাই না? জিয়ানার এবার প্রচণ্ড বিরক্ত লাগলো। একজন অপরিচিত মানুষও এইভাবে কেউ প্রশ্ন করাটা প্রচুর ব্যাড ম্যানার্স। তাছাড়া নিজেদের ব্যক্তিগত বিষয়ে যতই পরিচিত কিংবা কাছের মানুষ হোক, বলা উচিত না। বৃদ্ধা বুঝলো মনে হয় জিয়ানার বিরক্তের কথা, জিজ্ঞেস করলো, বিরক্ত হইও না, তুমি সুবিধার জন্যই জিজ্ঞেস করছি। আসলে আমাদের স্বাভাবিক বিয়ে না তো, একে অপরকে চিনিও না ঠিক মতো। আর আমি কাল রাতেই এসেছি। বলে জিয়ানা চলে আসবে বলে ঘুরলে বৃদ্ধা পেছন থেকে ডেকে বলে, শোনো মেয়ে, কী নাম তোমার? জিয়ানা, জিয়ানা হক। জিয়ানা শোনো, নিবিড়ের চাইল্ডহুড ট্রমা আছে। ও প্রায় 3 বছর কোমায় ছিল। কোমা থেকে ফিরেও অনেক মাস একটা সিঙ্গেল কথাও বলেনি। ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতে হয়েছে অনেক দিন। কোনো মানুষ, বিশেষ করে শাড়ি পরা কোনো মেয়ে মানুষকে দেখলে উন্মাদদের মতো ব্যবহার করত। ওদের পুরাতন নূর ম্যানশন আর আমাদের বাড়ি পাশাপাশি ছিল। জিয়ানার এবার আগ্রহ হলো, উনি তাহলে নিবিড়ের সম্পর্কে অনেক কিছুই জানেন। তাই জিজ্ঞেস করলো, কিন্তু এখনও একেবারেই সুস্থ, এসব কিছু নেই?
তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কিছু জানো না। আর তোমার পোশাক আশাকের জন্য তুমি হয়তো নিবিড়ের পার্থক্য ধরতে পারোনি। অবশ্য সেসব অনেক বছর আগের কথা, এতদিনে সুস্থ হলেও হতে পারে। কি হয়েছিল? আমি আসলে ডিটেলস জানি না, টুকটাক জানি। বৃদ্ধা পাশ থেকে একটা প্লাস্টিকের টুল টেনে এনে বসলেন। উনি গল্প করতে বেশ আগ্রহী, দেখেই বোঝা যাচ্ছে। তারপর বলা শুরু করলো। নিবিড়ের গলায় একটা লম্বা কাটা দাগ আছে, দেখেছো? জিয়ানা মাথা নাড়িয়ে বলে, দাড়ির জন্য দেখা যায় না, কাছাকাছি গেলে দেখা যাবে। ওইটা খর্বদায়ের দাগ। নিবিড়কে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে গিয়েছিল ওরই পরিবারের কোনো সদস্য। এমনকি বলি প্রায় হয়েও গিয়েছিল, কিন্তু কোনোভাবে বেঁচে ফিরে। এসব কথা নূর ম্যানশনের কেউ উচ্চারণ না করলেও আশেপাশের সবাই বলাবলি করে। জিয়ানার শরীরের লোম দাঁড়িয়ে গেল। বলি? একটা জলজ্যান্ত মানুষকে বলি দিবে তারই আপনজন? নিজে যেতে বিচলিত অনুভূতি প্রকাশ না করে প্রশ্ন করল, তখন ওনার বয়স কত ছিল? 9-10 হবে হয়তো। জিয়ানা গ্রিলে হাত শক্ত করে চেপে ধরে প্রশ্ন করে, সেই ঘটনার পর কি উনি অসুস্থ হয়ে পড়ে? ভেতরের খবর তো খুঁটিনাটি জানি না, তবে অসুস্থ হয় পরিবারের অধিকাংশের মৃত্যু দেখে, সাথে নিজের সবচেয়ে কাছের ফুপুকে হারিয়ে। আচ্ছা, উনার বাবা মা থাকতেও উনি একা থাকেন? আমাকে কখনো ওইভাবে পরিচয় করিয়ে দেননি। এগুলো নিয়ে আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু ওনার রাগ দেখে আমি প্রশ্ন করার সাহস পাইনি। জিয়ানা একটু বেচারা সাজার চেষ্টা করলো। বৃদ্ধা রোবটের মতো আশেপাশে তাকিয়ে আগের চেয়ে গলা নামিয়ে আস্তে করে বলে, আসলে লোকে মুখে কথা শোনা কি বলি, নিবিড়ের মা স্বপ্নায় নাকি নিবিড়কে বলে দিতে চেয়েছিল। জিয়ানার গলা শুকিয়ে গেল, সাথে মাথায় প্রশ্নরা কিলবিল করে উঠল। বৃদ্ধা বলল, তুমি আমাদের পাশে এসো, আলাপ করা যাবে। যাব একদিন। নিবিড় আসতে দিবে না, আমি জানি। সে নিজেও কখনো আসে না। বারান্দায় তালাফি নামের বাচ্চাটা আবার এসে বলে, ওই জানো, আমার আজ বার্থডে, তুমি এসো। হ্যাঁ। জিয়ানা বৃদ্ধার দিকে তাকালো। বৃদ্ধাও মুচকি এসে বলে, ওর ছোট বোনের বার্থডে আজ, এসো তুমি, ভালো লাগবে। তাছাড়া নিবিড়ের পরিবারের অনেকেই আসবে প্রোগ্রামে, তুমি এই সুযোগে সবার সাথে আলাপ করতে পারবে। জিয়ানা মেয়েকে হেসে বলে, দেখি। তখন বৃদ্ধা টোল থেকে উঠে দাঁড়িয়ে বলে, কোনো সাহায্য লাগলে বলো। আর শুনো মেয়ে, বড় হিসেবে একটা কথা বলি, নিজের পিঠ দেখেছো কখনো? কেউ দেখেনি, কিন্তু আরশির সাহায্য নিলে সেটা দেখা সম্ভব। মানুষ নিজে যখন কিছু করতে পারে না, তখন অন্যের সাহায্য নেয়। এসো আজ সন্ধ্যায়, যদি নিবিড়কে বোঝাতে পারো তবে। বলেই বৃদ্ধা চলে গেল, আর জিয়ানা বসেই থাকলো। নিবিড়ের সম্পর্কে আসলে সে কিচ্ছু জানে না। নিবিড়ের সকল সিক্রেট ওই বদ্ধ রুম দুইটাতে পাওয়া যাবে। রুমগুলোতে ঢুকতে হবে এনি হাও। তারপর উপরে মিরালদের বারান্দায় তাকালো। প্ল্যান কমপ্লিট। পুরো সাভারের সকল ছাত্রনেতার সাথে নিবিড়ের একটা সেমিনার ছিল। ব্যাপারটা কিছুটা গোপনীয়ভাবে সামলাতে হয়েছে। নিবিড় এখন স্থানীয় কারো আন্ডারে না, সে একেবারে কেন্দ্রীয় সরকারের আন্ডারে কাজ করছে। তাই প্ল্যান অনেক বড়, আর অবশ্যই খতরনাক। সবার মনোভাব বোঝার জন্যই আজ সবাইকে ডেকেছে। যারা একতা জানাবে তারা বেঁচে যাবে, আর বাকিরা ফাঁসবে। এটাই একমাত্র নীতি রাজনীতির। রাজনীতিতে আরেকটা খারাপ দিক হলো, এখানে ব্যাখ্যা করার কোনো সিস্টেম নেই। লিডারের মতামতই এক এবং একমাত্র রাস্তা। যেই দ্বিমত জানাবে, ধরা হয় সে ছাঁটা হয়ে গেছে টিম থেকে। একটা পার্টির ম্যান পাওয়ার যদি 1 লাখ হয়, তবে সেখানে সক্রিয় কর্মী থাকে সর্বোচ্চ 10,000। এখন এই 10,000-এর মতামত নিশ্চয়ই একরকম হবে না। পার্টি যেটা করে, এই 10,000-এর মাঝে একমতের 5,000 নিয়েই আগাবে। বাকি কাজ টাকার। 5,000 সকল শুভ অশুভ কাজ কারবার করবে, সাথে অনলাইন যোদ্ধা তো আছেই। নিবিড়ের টার্গেট এই 5,000 কর্মী। ছোট ছোট গ্রুপ করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে। প্রচার প্রসার সব একেবারে হবে। টাকা পয়সার ব্যাকআপ রেডি, এখন শুধু ফাইনাল মুভ। সেমিনার শেষ প্রায়, তখন মক্কু হন্তদন্ত হয়ে এলো। আজই প্রথম মক্কুর দেরি হলো, সেটাও এতটা গুরুত্বপূর্ণ একটা সেমিনার। নিবিড় একবার শুধু চেয়ে দেখল মক্কুকে, তারপর বাকি বক্তব্য শেষ করে সবার সাথে কুশল বিনিময় করে বিদায় নিল। সেমিনারটা হয়েছে গাজীপুরের শ্রীপুরের গ্রামের একটা বাজারের ভেতর ভাতের হোটেলে। সবাই বের হয়ে গেলে নিবিড়ের ক্লাবের ছেলেপেলেরা মক্কুকে ঘিরে ধরল। আকাশ সামনাসামনি গিয়ে কদমপুচি করে বলল, ভাই, আপনি এখন লেইট লতিফের দলে, মানে আমাদের দলে। ভাই খালি আমাদের আপনাকে দিয়ে উদাহরণ দিত। সময় কেন আপনার সেই লেভেলের, কিন্তু এখন আপনি আমাদের দলে চলে এসেছেন। নিবিড় চেয়ারে বসেই ফোন বের করে বলে, হয়েছে তোদের প্যাচাল, এবার সব আস্তে ধীরে বের হয়ে যা। রনি জিজ্ঞেস করে, মক্কু ভাই, আজ আপনার আলাদা লাগতাছে, মনে হইতাছে ফর্সা হয়ে গেছেন। আকাশ এগিয়ে এসে মক্কুর মুখের একবারে কাছে চোখ নিয়ে বলে, ভাই, ভুলে ভাবির ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাইক হাসেন নাই তো আবার? মক্কুর ইতস্তত বোধ দেখে নিবিড় কড়া ধমক দিয়ে বলে,
সব কয়টাকে কিন্তু চাপকিয়ে পাছার ছাল উঠিয়ে ফেলবো। আকাশ, আজকাল তোর মুখ বেশি ছুটে, আগে তোর মুখ সেলাই করব। ভাই দেখেন, এটা মক্কু ভাইয়ের সাথে আমাদের মামলা, আমাদের একবারও খাওয়াইলো না, একটা কড়া ট্রিট কিন্তু আমার পাওনা। চল, আজকেই খাওয়াবো। কোথায় খাবি বল? মক্কু বলে গলার মাফলার ঠিক করে। নিবিড় পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখি এই অক্টোবর মাসেও মক্কু গলার মাফলার পরে এসেছে। নিজের মাঝে চাপা হাসি রেখে ফোনে মনোযোগ দিল। পোলাপাইন এটা খেয়াল করলে খবর আছে বলটার। নিবিড়ের চিন্তা ফলে গেল। ঠিক তখনই পেছন থেকে সজল বলে উঠল, ভাই, এই প্যানপ্যানা গরমে আপনার মাফলার পরে আসছেন কেন? আসলে আমার হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা, তাই আর কি। বলেই মুক্কু কাশার চেষ্টা করলো। আকাশ বলে, হ্যাঁ ভাই, বিয়ে করলে সবার একটু একটু ঠান্ডা লাগে, আর আপনার মাফলার সব ঢাকতে পারে নাই, কি কি যেন উকিঝুঁকি দিতাছে। নিবিড় একটা ধমক দিয়ে সবার মিটিমিটি হাসি বন্ধ করে, আর আকাশ হাসতে হাসতে সব পোলাপানদের নিয়ে বের হয়ে যায়। নিবিড়ও ফোন পকেটে রেখে বের হয়ে এসে বাইকে বসলে মক্কু জড়সড় হয়ে এসে পাশে দাঁড়ায়। নিবিড় তার কাচুমাচু আর চোখে দেখে ইশারা করে পেছনে বসতে। গাজীপুরের শ্রীপুরের এই রাস্তাটা এতটা মনোমুগ্ধকর, না গেলে বোঝা যাবে না। সারি সারি শাল গাছের ঘন বনের ফাঁকে ফাঁকে অসংখ্য লতানো গাছ। সেই গাছগুলো বড় গাছকে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যা আলো চলাচলকে কঠিন করে দিয়েছে। এই বনে প্রায় 221 প্রজাতির উদ্ভিদ আছে, তার মাঝে শাল প্রধান, আর বাকি তৃণ আর লতানো গাছের সংখ্যা বেশি। তারা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আয়ত্তে নিতে চায় সকল বড় বড় শাল গাছকে। এই চাওয়াটা নিবিড়ের কাছে এক প্রকার জুলুম লাগলো। পেছনে মক্কু নিবিড়ের কাঁধে আলতো স্পর্শ করে বলে, ভাই, ইমার্জেন্সি, একটু দাঁড়ান। নিবিড় বাইক থামালে মক্কু লাফ দিয়ে নেমে রাস্তা থেকে কিছুটা নিচুতে গিয়ে কাজ সারে, আর নিবিড় বাইক রেখে রাস্তার সাইডে দাঁড়ায়। নিরিবিলি প্রকৃতির মাঝে সন্ধ্যা হবে হবে করছে। পাখিদের বাড়ি ফেরার পয়তারা এক মনে দেখে চলল নিবিড়। কিছু মনে পড়তেই ফোনের নির্দিষ্ট অ্যাপসে ঢুকে অন করার সাথে সাথে কারেন্ট লাগলো যেন। জিয়ানা সাদা গাউনটা পরে চুলের খোপা করতে করতে সোফায় গিয়ে বসলো। নিবিড়ের কল্পনার চেয়েও বেশি মোহনীয় লাগছে জিয়ানাকে। শুভ্র পরী কিংবা কোনো অলিখ কন্যার চেয়ে কম লাগছে না। পাখিদের মতো তারও বাড়ি ফেরার জন্য মন তাড়া দিল, কিন্তু চোখ সরাতে পারল না ফোন থেকে। মক্কু সে কখন এসে পাশে দাঁড়িয়ে আছে সেদিকে নিবিড়ের খেয়ালই নেই। ভাই, নিজেকে আর কষ্ট দিয়েন না। মক্কুর কথায় নিবিড় ফোন বন্ধ করে পকেটে ভরে টান টান করে দাঁড়ায়। তারপর গলায় কঠোরতা এনে বলে, আজ তুই অনেক বড় অপরাধ করেছিস, কিন্তু প্রথমবার হয় মাফ করলাম। ধন্যবাদ ভাই। সত্যি বলতে আজকেই প্রথম আমার ঘর থেকে বের হইতে মন চায় নাই। আমার জীবনের স্বর্গ মনে হয় আমার ঘরটাই ভাই। নিবিড় চেয়ে দেখে তৃপ্ত পরিতুষ্ট এক পুরুষকে, যার মুখে আজ অন্যরকম আভা। এটাই কি সেই শান্তির আভা? নিবিড়ের হিংসা করা উচিত না। সে কখনো এমন আভায় আভায়িত হতে পারবে না। মক্কু আবার বলে, নিজের জড়তা ভেঙে একবার যদি আপনি আগান ভাই, এই স্বর্গসুখ আপনারও হবে। বেশি কথা বলছিস না? বেয়াদবি মাফ করবেন ভাই, একটা কথা না বলে থাকতে পারতাছি না। আপনার কি জিয়ানাকে দেখে ভিতরে কিছু হয় না? আমরা তো বাইরে থেকে দেখেই বুঝতে পারতাছি আপনার পরিবর্তন। আপনি বুঝতে পারতেছেন না? বুঝলেও কি হবে? দুনিয়ার সব মেয়ে একে। এদের পেলে বসে আদর যত্নে মাথায় তোলার পর বুড়ো আঙ্গুল দেখিয়ে সর্বস্ব কেড়ে নেবে। সবাই এক না ভাই, জিয়ানা তো আরও না। আপনার চেয়ে এইটা আর কে ভালো বুঝে? ভাগ্য যখন সুযোগ দেয় সেটা লুফে নেওয়া উচিত। আপনি একবার ডাক্তারের কাছে যান ভাই, কাউন্সেলিং করলে আপনার ফোবিয়া কেটে যাবে। আচ্ছা, নিজের জন্য না হোক, জিয়ানার জন্য হলেও আপনার ভাবা উচিত। সে একটা মেয়ে, ওর একটা চাহিদা আছে না? নিবিড় ঘুরে চিবিয়ে চিবিয়ে বলে, ওর চাহিদা সময় মতো আমি সব মেটাবো, কিন্তু ও একটা মেয়ে, এইটাই ওর বড় অপরাধ। ভাই, যে আপনি কোনো মেয়েকে 2 মিনিট সহ্য করতেন না, সেই আপনি কতবার জিয়ানাকে কোলে নিয়েছেন, সব বিপদে আগলিয়ে রেখেছেন, নজরদারিতে রেখেছেন 24 ঘন্টা। এগুলো কি শুধু নিজের স্বার্থেই? নিবিড় উত্তর দিল না। মক্কু জানে উত্তর পাবেও না, যেহেতু চুপ করে আছে তাই আবার বলতে শুরু করলো, সব বাদ দিলাম। আজ আপনি সমস্ত কাজ বাদ দিয়ে 3 ঘন্টা ঘুরে ওর জন্য শপিং করেছেন। চেয়ারম্যান স্যার আর হুইপের হাত থেকে বাঁচাতে নিজের ফ্ল্যাটে আটকে রেখেছেন। এগুলো কি এমনি এমনি ভাই? ইগো আর জেদটা যদি সাইডে রেখে একটু আগানো যায়, তবে জীবনের সহজ সুন্দর সুখগুলা আসার সুযোগ পায়। আমি কোনো পিছুটানে বাধা পড়তে চাই না মক্কু। আমাকে জ্ঞান দিস না, প্রকৃতিটা উপভোগ করতে দে। আপনাকে জ্ঞান দেওয়ার গার্ডস আমার নাই ভাই, সেটা আপনার নিজেরই অনেক আছে। কিছু বাস্তব কথাই বললাম, আর পিছুটানের কথা বলেন। সবারই একটা নির্দিষ্ট গণ্ডিতে বাধা থাকা ভালো। গরুকে যদি খুঁটিতে দড়ি দিয়ে বাধা না হয়, তবে সবার আগে অন্যের খেতে মুখ দেয়,
না হয় সীমানার বাইরে গিয়ে বিষবৃক্ষে মুখ দেয়। তাছাড়া জিয়ানাকে দেখে যেটা বুঝেছি, মেয়েটা একেবারেই অন্যরকম। এমন না সে প্রচুর সুখী, পরিবার ছাড়া একটা মেয়ে এইটুকু বয়সেই জীবনের আসল রং দেখে ফেলেছে, অথচ সবাইকে বুঝায় সে পৃথিবীর সেরা সুখী মানুষ। সেরা সুখী মানুষ আর সাদা কাক একই জিনিস। উই ক্যান নট বি সরি ফর দ্যাট উইচ হ্যাজ নো এক্সিস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। অত কঠিন কথা বুঝি না, শুধু বুঝি যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে হয়, নিজের জন্য হলেও সেই মানুষটাকে সুখী করতে হয়। মানব ধর্মের অন্যতম দিক অ্যাডজাস্ট করা, নিজের অসুবিধা সাইডে রেখে আপন মানুষদের কমফি প্লেস নিশ্চিত করা। নিবিড়ের কলিজায় গিয়ে গেঁথে যাচ্ছে মক্কুর প্রতিটা কথা। সে জিয়ানাকে ভালো রাখতে পারবে না। নিবিড়ের কালো অতীতের সামনে পড়লে জিয়ানা ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে মেয়েটার। এত এত সিক্রেট রেখে কোনো সম্পর্ক নিশ্চয় আগায় না। দীর্ঘশ্বাস ছেড়ে বাইকের কাছে যেতে যেতে বলে, তুই একদিনই এমন জ্ঞানী মানুষদের মতো বিহেভ করছিস, কারণটা কি? ঠান্ডা লেগে মগজ খুলে গেল? মক্কু নিজের মাথা চুলকে বলে, ভাই আপনিও মজা করেন? উঠ, পিছুটানের সুতোয় টান লেগেছে, বাড়ি ফিরতে হবে। মক্কু চটপট উঠে বসে, মুখে হাসি সমেত। যাক, মেয়েলিগো সাইডে রেখে তবুও এটুকু স্বীকার তো করলো, যদি কেউ স্বাভাবিক জীবন নিবিড়কে দিতে পারে সেটা একমাত্র জিয়ানাই। এই মেয়ের আলাদা একটা ক্ষমতা আছে যা একমাত্র নিবিড়ের জন্যই উপযুক্ত। উস্কো খুস্কো চুলে, সারা শরীরে কাঁদা আর ময়লায় লেপ্টে থাকা উন্মাদের মতো দেখতে এক লোক দাঁড়িয়ে আছে নিবিড়ের বিল্ডিংয়ের সামনে। রাস্তা থেকে নিবিড়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা জিয়ানাকে দেখে মুচকি আসে। তারপর গুনগুন করে গান ধরে, পাইয়াসি রে পাইয়াসি, পাখিরে তো পাইয়াসি, ধরবো যখন ভরবো তখন, উড়াল দিতে পারবা না। দারোয়ান লাঠি নিয়ে এসে তাড়িয়ে দিল পাগল ভেবে। লোকটাও তেড়ে যায় দারোয়ানের দিকে। অল্প বয়সী দারোয়ান কিছুটা ভয় পায় পাগলকে দেখে। লোকটাও গাঢ় হয়ে বসে পড়ে গেটের কাছে ফুটপাতে। ততক্ষণে বারান্দা খালি। 10 মিনিট পর পাশ দিয়ে সাই করে নিবিড় বাইক নিয়ে ঢুকে যায়। পাগলের মতো লোকটা দাঁড়িয়ে সেলুট করে বলে, সালামি দে। দারোয়ান ভারী বিরক্ত হয়ে বলে, ওই বেটা, যাস না এখনো তুই? চাষটা কি? পাখি, পাখি, মহামূল্যবান পাখি, দিবি? হি হি হি। পাখি তোর ইয়ে দিয়ে ভৈরা দিমু পাগলের ঘরে পাগল। তোরেই দিমু, তুই পাগল, তোর বাপ পাগল, তোর। বলে যাওয়ার মতো করে মাথা চুলকি উঠে সামনে হাঁটা ধরল। তারপর আবার ঘুরে এসে বলে, 2 দিন বাচ্চা থাকবি আর, ভালো মন্দ খাইস ঠিক মতো, আগেই কইলাম। দারোয়ান লাঠি নিয়ে এবার কষি একটা বাড়ি দেয় লোকটার নিতম্বে। বাড়ি খেয়ে কুটি কুটি করে হেসে বলে, উচা দাদের কালা চান, কোনটা রেখে কোনটা খান। তারপর দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। নিবিড় দরজার লক খুলে ভেতরে ঢুকে। পেছনে ঘুরেই তার অন্তরাত্মা পুলকিত হয়। চন্দ্রলোক হতে প্রতিফলিত চাঁদের আলো তার সমস্ত ঐশ্বর্য ঢেলে দিয়েছে আজ তার আঙিনায়। ঘুমন্ত চন্দ্রগায়কে জানে তার রূপের আলোয় আজ চাঁদের চুরি করা আলোকে ম্লান করে দিয়েছে। এই মনমোহিনীকে জানে কঠিন পাথরের হৃদয়ের আঁকেবাঁকে এখন কুল কুল করে শীতল ঝর্ণা বয়। এই ঘুমন্ত রাজকন্যাকে জানে তার ঘন নেত্রপল্লবের মৃদু কম্পনে ইস্পাত পুরুষ মাটিতে মিশে যেতে চায়। ইলেকট্রিক ম্যাগনেটিক বলয়ের টানে নিবিড় স্থূল পায়ে আগায়। সোফায় গালে হাত রেখে ঘুমন্ত জিয়ানার সামনে হাঁটু মেরে ফ্লোরে বসে পড়ে মুগ্ধতার আবেশে নিমজ্জিত পুরুষটি। গভীর ঘুমের জন্য শ্বাস প্রশ্বাসের গতি ধীর। নিবিড় একেবারে কাছে থাকায় জিয়ানার শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে নিবিড়ের চোখে মুখে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার, আর নিবিড়ের থেকে তার চাঁদ মাত্র কয়েক সেন্টিমিটার দূরে। তবুও ছুঁতে পারে না। হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়, আবার বাড়ায়, চোখের নেত্রপল্লবে আলতো করে ছুঁয়ে দেয়। মুখের ওপর পড়ে থাকা কিছু এলোমেলো চুল কানে গুজে দিয়ে আওড়ালো, হে বিলাসী, তবু ঐশ্বর্যের ভার ক্ষুদ্র রুদ্ধ দ্বারে শুধু একাকী তোমার। নাহি পরে সূর্যালোক, নাহি চাহে চাঁদ, নাহি তাহে নিখিলের নিত্য আশীর্বাদ। সম্মুখে দাঁড়ালে মৃত্যু, মৃত্যুতেই হায়, পাংশু পাণ্ডু শীর্ণ স্নান মিথ্যা হয়ে যায়। রবি ঠাকুর। ঠায় একদৃষ্টিতে নিবিড় কতক্ষণ তাকিয়েছিল সেটার হিসেব জানা নেই। ফোনের ভাইব্রেশনে উঠে বেডরুমে গেলে ঘুমন্তকন্যা মুচকি এসে বলে, চোর কাহিকে। পর্ব 38, প্রথম অংশ। রাজনীতিতে যে যত বড় গুন্ডা সে ঠিক তত বড় কুতুব। তাই আমাদের দল ভারী করতে আগে দাগিয়ে আসামিদের জেল থেকে বের করতে হবে। আমরা যখন ওদের আগাম জামিন করব, তারা এমনিতেই আমাদের পক্ষে চলে আসবে। লিস্ট অনুযায়ী কাল হাইকোর্টে সব অ্যাডভোকেট ধরবি। প্রথম শ্রেণীর যেন হয় সবাই, বাকি কথা সরাসরি বলবো।
বলেই ফোন ডিসকানেক্ট করে বারান্দায় পা দেয় নিবিড়, আর সাথে সাথে শুনতে পায়, চাঁদ, চাঁদ। নিবিড় কপাল ভাঁজ করে সুখুর কাছে গিয়ে প্রশ্ন করে, 2 দিনও হলো না এসেছে, অথচ এখনই চাঁদ চাঁদ করছিস? আমাকে চোখে দেখিস না? সুখু ডানা ঝাপটিয়ে 2বার পোল্টি খেয়ে ডেকে ওঠে, বন্ধ নোতা। নিবিড়ের চোখ বড় বড় হয়ে গেল। চিপে চিপে বলে, পাজি মেয়েটা তোর মাথাও খারাপ করে দিয়েছে। সাবধান সুখ, সাবধান। নিবিড় ঘাড় ঘুরিয়ে আশেপাশে চেয়ে দেখে। অদ্ভুত কিছু দেখলে সুখও সাবধান সাবধান বলে, যদিও সেটা শুনতে ছাগান ছাগান শোনা যায়। নিবিড় নিজের ফোন বের করে নিচের গার্ডকে ফোন দিয়ে বলে আজকের দিনের সিসি ফুটেজটা তাকে পাঠাতে। সুখ আবার যখন বন্দনতা বলে ওঠে, নিবিড় গর্জন করে উঠল জিয়ানা বলে। তার গর্জনে স্যাসি দৌড়াদৌড়ি শুরু করলো। এই এক বিড়াল ঘুমানোর সময় ছাড়া কখনোই চুপ থাকে না, ঠিক তার মালকিনের মতো। আর যখন ছুটোছুটি করবে, কয়েকবার টাইলসে স্লিপ কাটবে। এখনও তাই হলো। নিবিড় তার সংসারে সব অদ্ভুত প্রাণীর ঠাঁই দিয়েছে। রাগটা গিলে ড্রয়িং রুমে যায়, কিন্তু ফাঁকা ড্রয়িং রুম দেখে মাথায় আবার বারুদ পোড়া শুরু করলো। সাথে হৃৎপিণ্ডে কিছু একটা কামড়ে ধরলো। শূন্যতা নাকি অল্প একটু অভ্যাস, নিবিড় বুঝতে পারল না। তখন জিয়ানাকে দেখে লক করতে ভুলে গেছে, আর নিশ্চিত এই সুযোগে এই মেয়ে পালিয়েছে। রান্নাঘরে উকি দিল, যেমন খাবারের প্যাকেট তেমনই পড়ে। এই মেয়ে না খেয়েও আছে। লম্বা শ্বাস ছাড়ে নিবিড়। অতি অবাধ্য এই মেয়ে নিবিড়ের বোঝা শেষ। নিজে যা বলবে তাই সে করবে, কারো কথার তোয়াক্কা করবে না। তার ভাবনার মাঝেই পাশের কমন বাথরুমের দরজার শব্দ হয়। ফিরে দেখে জিয়ানা চেঞ্জ করে তার স্বরূপে ফিরে গেছে। লম্বা শ্বাসটা এবার স্বাভাবিক হয়ে আসে। মস্তিষ্ক আর হৃদয় দুটোই শান্ত হয়। ওভারসাইজ হুডি আর ডেনিম প্যান্ট পরে চুলে পনিটেল বাঁধতে বাঁধতে নিবিড়ের সামনে এসে দাঁড়ায়। নিবিড়ের মনে হলো জিয়ানার চুল বাঁধার দৃশ্য কোনো শিল্প কিংবা জীবনানন্দ দাশের নির্মল সতেজ একটা কবিতা। জিয়ানার চেহারায় কোনো বিশেষত্ব নেই। ধনুকের মতো বাঁকানো ভ্রুজোড়া, ঘন নেত্র পল্লবে বেষ্টিত মাঝারি আকারের চোখ, ছোট্ট একজোড়া ঠোঁট, আর বোচা বোচা একটা নাক, যেটা সৃষ্টিকর্তা শুধু এই মেয়ের জন্যই বানিয়েছে। নিবিড় 100% নিশ্চিত এই নাক জিয়ানা ছাড়া আর কাউকেই মানাবে না। এক কথায় জিয়ানাকে গ্ল্যামার বলা যায় না, তবে স্নিগ্ধ আর ফ্রেশ একটা চেহারা, আরাম আরাম লাগে তাকালেই। আজকালকার মেয়েদের মতো কৃত্রিমতা নেই একেবারেই। জিয়ানার দিকে তাকালেই নিবিড়ের চোখ আরামে মুদে আসে। তার চিন্তার মাঝেই জিয়ানা একেবারে সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তো চোরমশাই, ঘুমন্ত একটা মেয়ে মানুষকে হা করে দেখাটা কোন সভ্যতার নিদর্শন? নিবিড় জিয়ানার চুল বাঁধতেই আটকে ছিল। জিয়ানার প্রশ্ন উত্তর না দিয়ে অর্ডার করে, আজ থেকে আর কোনো দিন কোনো পুরুষের সামনে চুল বাঁধবে না। ইটস মাই অর্ডার। জিয়ানা ব্রুকুচকে বলে, রাখুন আপনার অর্ডার। শুনুন, এত নেতাগিরি সব জায়গায় দেখাতে আসবেন না। আপনার এইসব কি চাইন আপনার সাঙ্গুপাঙ্গুদের সাথে পারবেন, আমার সাথে অর্ডার মারাতে আসবেন না। মারাবো কি ভাষা? রাজনৈতিক ভাষা। তোমার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক? হ্যাঁ, আপনার সাথে আমার জাগতিক সকল সম্পর্ক। এখন চলুন। চলুন মানে কোথায়? পাশের ফ্ল্যাটে তাসাফিনা তালাফি, ওদের ওইখানে। ওর বোনের বার্থডে, আমাদের দাওয়াত দিয়েছে। নিবিড় ঘুরে সোফায় বসতে বসতে বলে, মাথা খারাপ? জিয়ানা এগিয়ে এসে বলে, আপনার পাগল আদমি। জিয়ানা। সুখ। নিবিড় সোফায় মাথা হেলিয়ে বলে, তারজিদের পরিবারের প্রোগ্রামের মানেই ওই পরিবারের মানুষজন আসবে। কোন পরিবার? নূর ম্যানশন। আপনার কেউ হয় না তারা? না, কিন্তু আমার হয়। তারা আমার শ্বশুরবাড়ির লোকজন। হাজব্যান্ড মানো না, আবার শ্বশুরবাড়ি করো? না মানার কি আছে? নিবিড় সোজা হয়ে বসে মুচকি হেসে বলে, আচ্ছা তাহলে চলো একটা ফ্রেঞ্চ কিস করি। জিয়ানে এগিয়ে এসে ফট করে নিবিড়ের গালে একটা চুমু এঁকে দিয়ে ফটাফট দরজা খুলতে খুলতে বলে, নেন, প্রুফ দিলাম। আল্লাহ যেটা আমাকে দেন আমি জিয়ানা সেটা মন থেকেই মেনে নেই। হোক সকণ্টক পুষ্প কিংবা এক আকাশ দুঃখ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপর বের হয়ে যায়। অপরদিকে নিবিড়ের শরীরে কারেন্ট বহমান। কি হলো কিছু বোঝার আগেই জিয়ানা বের হয়ে গেছে। এটা কি করলো? হাত নিজের ডান গালে ছুঁয়ে দিয়ে খোলা দরজার দিকে তাকিয়ে অবাক নেত্রে। হাতে একটা অদ্ভুত লাল কাঠের বক্স নিয়ে উল্টে পাল্টে বারবার দেখছে মিসেস স্বপ্না। এই অদ্ভুত জিনিস একমাত্র মামুন ইসলামেরই হয়। কিভাবে খুলে কে জানে। পুরো চারপাশ সমান, কোনো ছিদ্র বা গর্ত নেই। মনোযোগ সহকারে যখন বক্সটা দেখায় ব্যস্ত, কেউ একজন পাশে এসে দাঁড়ায়। স্বপ্না জানে এটা কি, তবুও একবার তাকিয়ে দেখে বলে, কম মেকআপ দাও, নিবিড় এগুলো একদম পছন্দ করে না। যদিও দেখা হবে কিনা নিশ্চিত না। আন্টি, আজ আমরা ওনার ফ্ল্যাটে যাব, ঠিক আছে? ফ্ল্যাটে থাকলে না যাব?
শুনে মেয়েটার মন খারাপ করে ফেলে। ভার্চুয়ালি ছাড়া নিবিড়কে ছোঁয়া তো দূর কি বাদ, দেখাও আজকাল কঠিন হয়ে গেছে। মন খারাপ করো না ফাইজা, সব একদিন ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না আন্টি, তোমার ছেলে আমার দিকে ফিরেও তাকায় না, আমার নাকি বিয়েও করেছে এক টমবয়কে। নিবিড়ের পছন্দ এত খারাপ। বিয়ে করেনি, তাকে করানো হয়েছে। তাছাড়া এতদিন হয় বিয়ে করেছে, আমি নিশ্চিত একবারও ওই মেয়েকে বউয়ের স্বীকৃতি দেয়নি। তাই তোমার সুযোগ এখনও 100% আছে। তাছাড়া নূর ম্যানশনে ওই মেয়ে কখনো ঢুকতেও পারবে না। বেশভূষা অত্যাধিক খারাপ, ছেলেদের মতো সাজসজ্জা, হাঁটাচলা, এমনকি কথাবার্তায়। হ্যাঁ, আমি দেখেছি, রাফিন ভাইয়ের বিয়েতে এসেছিল। কেউ বিয়ের দাওয়াতে এমন পোশাকে আসে? অন্যের কথা বাদ দাও, নিজের দিকে মনোযোগী হও। হিল রেখে নর্মাল শু পরো, সাথে লাইট কালারের ড্রেস আর মেকআপ একেবারে নোট করবে। ফাইজা মেহেদের শালি। ফাইজা আর ফারহানা দুই বোন, ঢাকার ধনাঢ্য পরিবারের মেয়ে। বাবা মা দুইজনই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ফাইজাকেও তার বোন নিজের সাথেই রাখে। ফাইজা গ্র্যাজুয়েশন শেষ করেছে এই বছর, মাস্টার্সের প্ল্যান করছে, কিন্তু তার মাথায় সারাক্ষণ নিবিড় চলে। বলেই বক্সটা যেখানে ছিল সেখান রেখে বের হয়ে যাবে, তখনই মামুন ইসলাম ঢুকে রুমে। স্বপ্না বক্সটা দেখিয়ে প্রশ্ন করল, আর কত চেষ্টা করবেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? স্বার্থপরদের আমি গোনাতে ধরি না। সেটা তো আপনার জন্যই হয়েছি, ঘৃণা করেছি, তবুও ক্ষমা করতে পারলেন না। এখনও আপনার মন মস্তিষ্কে তাকেই জিয়ে রেখেছেন। আমার শরীরের প্রতিটা কোষ সেই নামে উৎসর্গ করা। কোনো নোংরা মানুষের স্থান আমার জীবনে নেই। বলেই হনহন করে বের হয়ে যায় দরকারি জিনিসপত্র সব নিয়ে। ডুকরে কেঁদে ওঠে স্বপ্না। জীবনে না পেলেও এই কুল, না পেলেও ওই কুল। 16 বছর বয়স থেকে মরতে মরতে বেঁচে আছে। এভাবে ধুকে ধুকে মরতে সে আর চায় না। তার জীবনের সমস্ত দুর্ভোগের কারণ নীলুফা ইয়াসমিন। কোনো দিনে সে মাফ করবে না এই নীলুফাকে, আর তার মেয়েকেও। নিবিড়ের চমক কাটলে সাথে সাথেই উঠে দাঁড়ালো। বাঘ সিংহওয়ালা জঙ্গলে তার বউ একা একাই লড়াই করতে পারবে কিনা আজ দেখবে। যদিও প্রচুর আনিজি লাগছে, এত বছর ধরে এই বিল্ডিংয়ে আছে, অথচ আজ পর্যন্ত একটা সামাজিক আচার অনুষ্ঠানে কখনো যায়নি। যদিও প্রতিটা প্রোগ্রামের ইনভাইটেশন আগে আগে নিবিড়কে দিবে। ক্লাবের প্রোগ্রাম ছাড়া নিবিড় কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে না। সে ইন্ট্রোভার্ট প্রো ম্যাক্স। পরিচিত সোকল্ড আত্মীয়দের সাথে কথা বলতে গেলে দুটো শব্দও বের হতে চায় না। ফ্ল্যাটের দরজা লক, তার মানে ছাদে প্রোগ্রাম হচ্ছে। তার চেত রিয়েল এস্টেটের ব্যবসা করে। এই বিল্ডিং সহ আশেপাশের অনেকগুলো বিল্ডিংয়ের মালিক সে। নতুন নূর ম্যানশন তার কোম্পানির প্রজেক্ট ছিল। নিশ্চিত গোষ্ঠীসহ এসে গেছে এতক্ষণে। চিন্তার মাঝেই নিবিড় ছাদে এসে পৌঁছায়, আর ছাদের দরজায় দাঁড়িয়ে দেখতে পায় জিয়ানা খিলখিল করে হাসছে অনেকগুলো বাচ্চার মাঝে। তার পাশে একজন জোকার জিয়ানার কান থেকে ফুল বের করছে, আবার ভ্যানিশ করে দিচ্ছে। তার হাসির শব্দে ঠা ঠা শব্দে মুখরিত হচ্ছে চারপাশ। নিজে হেসে সবগুলো বাচ্চাকে সুরসুরি দিচ্ছে। মনে হচ্ছে কত পরিচিত জায়গায় এসেছে, সবাই তার পরমাত্মীয়। বিশাল বড় ছাদ পুরোটাই চমৎকার লাইটিং করা, কাঁচা ফুল আর পার্টি বেলুন দিয়ে মনোরম করে সাজানো। একপাশে স্টেজ করা হয়েছে, স্টেজের মাঝখানে বার্থডে গার্ল আর তার প্যারেন্টস ফটোশ্যুট করছে। সামনের গেস্টদের জন্য টেবিল ওয়াইজ চেয়ার রাউন্ড রাউন্ড করে সাজানো। অপর পাশে ফুড কর্নার, তার সাথে কিডস জোন, আর কিডস জোনের ম্যাজিশিয়ানরা বিভিন্ন ম্যাজিক দেখাচ্ছে। সেখানে সব বাচ্চারা দাঁড়িয়ে, তাদের মাঝখানে একটা বড় বাচ্চা মানে জিয়ানাও দাঁড়িয়ে হেসে হেসে হাততালি দিচ্ছে। জিয়ানার মতো প্রাণবন্ত আর প্রাণোচ্ছল মানুষ নিবিড় কম দেখেছে। এমনকি এমন বুদ্ধিমত্তার চিন্তাশক্তির মেয়েও হয় না। মেয়েলি রংঢংহীন, জড়তাহীন, স্ট্রেট ফরওয়ার্ড চমৎকার একটা মেয়ে। নিজেরটুকু নিয়েই তুষ্ট যে। জন্মগতভাবে পাওয়া জিনিসের প্রতি বিশ্বাস নেই। নিবিড়ের কি হওয়া উচিত জিয়ানার মতো? কিছুই নেই, কিন্তু ভেতর বাহির যাক সুখ কণিকা দিয়েই তৈরি। সেই হিসেবে নিবিড়ের তো সব আছে, কালো অতীতটুকু কি বাদ দেওয়া যায় না? আজকাল নিবিড়ের যে কী হয়েছে, যে মস্তিষ্কে সারাক্ষণ চলত রাজনৈতিক মারপ্যাচ, সেই মস্তিষ্কে এখন এই উদ্ভট মেয়ে ঘুরে প্রতি মুহূর্তে নিবিড়কে বদলে দিতে চায়। আর নিবিড়ের হৃদ প্রকোষ্ঠ এতে সায় দেয় শতভাগ। নিবিড়ের চিন্তার মাঝেই দেখলো জিয়ানা পাশে ফুড কর্নারে যাচ্ছে। একটা রেইনবো কাপকেক মাঝখানে, তার চারপাশে অনেকগুলো সাদা কাপকেক রাখা। জিয়ানার মাঝখানের রঙিন কেকটা শুধুমাত্র হাতে নিয়েছে। কোত্থেকে একটা মোটা বাচ্চা ছেলে এসে সেটা ফট করে কেড়ে নিয়ে নিল। জিয়ানা ব্রুকুচকে বলে, এটাতে আমার নজর লেগেছে, তুমি যদি এটা এখন খাও তবে তোমার লুজ মোশন হবে বাবু। জিয়ানার কথা শুনে ছেলেটা বলে, আমি বাবু না, আমার নাম ফিজান ইসলাম, অ্যান্ড আই এম 8 ইয়ার্স ওল্ড, আর এটা আমি খাবই। তোমার নজরে আমার কিচ্ছু হবে না। জিয়ানা বুঝলো ভারী চালু চিজ এই বাচ্চা। মোটা গালটা টেনে বলে,
এমন নাদোষ নুদোষ গাল আর স্বাস্থ্যের জন্য সবাই তোমাকে বাবুই বলবে বাবু। হ্যান্ডসামরা ফিট অ্যান্ড ফাইন হয়, তারা এইসব ফ্যাটি জিনিস খায় না। সো ইউ আর এ বাবু। এবার বাচ্চাটা কাঁদো কাঁদো হয়ে কেকটা রেখে দৌড়ে চলে গেল, আর জিয়ানা বিজয়ী হাসি দিয়ে কেকটা হাতে নেয়। কেক খাওয়ার সময় নিবিড়কে দেখে তার কাছে এসে বলে, কি এলেন সে? এত হাসি কোথায় পাও? 1 মিনিট হাসলে 10 মিনিট হাঁটার সমান। হাসলে স্ট্রেস হরমোন কমে যায়। মানে 1 মিনিট হাসলে একদিনের আয়ু বাড়ে। সবসময় মুখটা এমন করে রাখেন যেন গান্দি পোকা পাত দিছে। হাসতে পারেন না? বাজে কথার জন্য তোমাকে বিশেষ পুরস্কার দেওয়া উচিত। উইদাউট গিফট একটা বাচ্চার বার্থডে প্রোগ্রামে কিভাবে কেউ নাচতে নাচতে আসতে পারে, তোমার কাছ থেকে শেখা উচিত। হ্যাঁ, শিখে ফেলেছেন, সেই সাথে চলেও এসেছেন। আমি অলরেডি গিফট দিয়েছি। নিবিড় মনে করার চেষ্টা করে খালি হাতেই না এসেছে। তারপর আবার জিজ্ঞেস করে, কি গিফট? গিফটের খাতায় লিখতে বলেছি শুকনীল নিবিড়ের পক্ষ হতে, বাকি গিফট পাওনা রইল। জিয়ানা বলেই ঠমকে ওঠে নিবিড়। জিয়ানা সেই সবে থোড়াই কেয়ার করলো, সে তার হাতের কেক খেতে ব্যস্ত। খেতে খেতে বলে, কিডন্যাপ করে নিয়ে গিয়ে সাল্লু ভাইরা আমাকে পিৎজা বার্গার খেতে দিয়েছিল। তাদের ডেরায় ছিলাম মাত্র 3-4 ঘন্টা, তবুও ভিআইপি ট্রিট করেছে। অথচ আপনার এখানে আছি 2 দিন 1 রাত, আপনি শুধু একটা পরাটা আর সবজি খেতে দিয়েছেন। আসলে আপনি ভেতর থেকে কিপটা। না, শুধু কিপটা না, হাড় কিপটা। আমি কাউকে এমন কিছুতেই সে সেটা সারা জীবন মনে রাখে জিয়ানা। আচ্ছা, কি এমন মণিমুক্তা দেন? তোমাকে যখন দিব তখন বুঝতে পারবে। তাদের কথার মাঝে তখনকার সেই বাচ্চাটা আর তার মা কোত্থেকে এসে জিয়ানাকে পেছন থেকে ডাকলো। জিয়ানা ফিরে দেখে রাফিনের বিয়ের সময়কার সেই ফ্যাসফ্যাসে কণ্ঠের মহিলাটা আজও বিয়ে বাড়ির ঝাঁকানাকা সাজে সজ্জিত। তার ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, তুমি যে ছোট লোক সেটা জানতাম, কিন্তু এতটা জাত ছোট লোক সেটা জানা ছিল না। একটা বাচ্চা ছেলের হাত থেকে কেক কিনে নিয়ে খেয়ে ফেলো। জিয়ানা চমৎকার এসে বলে, মানলাম আমি ছোট লোক, আপনি ঠিক কতটা বড় লোক? মানে? নিবিড় এখনো উল্টো ঘুরেই আছে। এটা মেহেদির বউ, সে ফিরলেই তার হাওয়া ফুস হয়ে যাবে। আপাতত সেভাবেই দাঁড়িয়ে আছে। জিয়ানা যে তাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিবে সেই অপেক্ষায়। একটু আলো কম হয় বোঝাও যাচ্ছে না নিবিড়কে ঠিক করে, তাই নড়াচড়া করছে না। মানে? আপনি ঠিক কতটা বড় লোক? ধরলাম পৃথিবী সমান বড় লোক, কিন্তু সূর্য আপনার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আবার 1.3 বিলিয়ন সূর্যকে একটা ব্ল্যাক হোল অনায়াসেই গিলে ফেলতে পারে। আবার আমাদের গ্যালাক্সিতে আছে কয়েক মিলিয়ন ব্ল্যাক হোল। আবার গ্যালাক্সির সংখ্যা 2 ট্রিলিয়ন। গ্যালাক্সি আবার থাকে মহাবিশ্বে। মহাবিশ্বের বয়স 1375 কোটি বছর। এর ব্যাস 9300 আলোকবর্ষ, যা প্রতি মুহূর্তে কয়েক হাজার আলোকবর্ষ করে বেড়ে যায়। 1 আলোকবর্ষ সমান 986,000 কোটি কিলোমিটার। এগুলোতে আপনার অস্তিত্ব কোথায়? ফারহানা ব্যাকুল হয়ে গেল জিয়ানার টপাটপ কথা বলা দেখে। কই থেকে কই চলে গেছে এই মেয়ে। নিবিড় মুচকি মুচকি হেসে ঘুরে দাঁড়ালো। জিয়ানার কথায় ফারহানা আর তার ছেলে হাঁ করে তাকিয়ে আছে। নিবিড়কে এখনও খেয়াল করেনি। জিয়ানা আবার বলা শুরু করলো, টিভির চ্যানেল পড়লে ঝিরিঝিরি করে ব্ল্যাক একটা স্ক্রিন ভাসে, দেখেছেন কখনো? ওই ঝিরিঝিরি পুরো স্ক্রিনটা যদি হয় আমাদের গ্যালাক্সি, তবে সেখান থেকে একটা ডট হচ্ছে পৃথিবী। আর সেই পৃথিবীর একটা মহাদেশের একটা দেশে, তার একটা জেলার মাঝের একটা থানার একটা ওয়ার্ডের একটা এলাকার একটা বাড়িতে বসা আপনি ঠিক কতটা বড়? ফারহানার চোখ লাল হয়ে উঠল। কথা বলার কিচ্ছু খুঁজে পাচ্ছে না। জিয়ানা এগিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে বলে, আমরা আসলে অস্তিত্বহীন অতি ক্ষুদ্র নগণ্য একটা প্রাণী। কেকটা আমি ইচ্ছে করেই খেয়েছি, কারণ এই তুলাম্বা আমার হাত থেকে কেড়ে নিয়েছিল কেকটা। যদি আমার কাছে চাইতো আমি দিয়ে দিতাম। এতক্ষণে বাচ্চাটা নিবিড়কে দেখেছে, আর দেখা মাত্রই রাগে যাচ্ছ বলেই তার মায়ের পেছনে লুকিয়ে গেল। ফারহানাও নিবিড়কে দেখে আরও নেভে গেল। নিবিড় এগিয়ে এসে জিয়ানার উদ্দেশ্যে বললে, এরা হচ্ছে মেহেদের স্ত্রী আর পুত্র। জিয়ানা এবার দুঃখী মুখ করে ফিজানের দিকে তাকিয়ে বলে, আহারে, তোর তো কোম্পানি ভালো না রে বাপ। এরা শুধু তোকে খাওয়া আর হাঁকা শিখাবে, আর এমন হিপ্পো বানাবে। তার চেয়ে আমার কাছে চলে আয় বাপ, ফিট অ্যান্ড ফাইন হ্যান্ডসাম হিরো বানিয়ে দেব। ফিজান তার মায়ের পেছন থেকে বলে, মম, তুমি কি স্কুলে যাওনি? এই আন্টিটা কতগুলো পড়াশোনার কথা বললো, তুমি একটাও বলতে পারলে না কেন? আমরা হেলে গেলাম না? নিবিড় হো হো করে হেসে বলে, কী নাম দিয়েছে ওর? তুলাম্বা? সাউন্ডস গুড। উপযুক্ত নাম। অনেক হয়েছে এখানে থাকা, এবার চলো। বলে জিয়ানার হাত ধরে হাঁটা ধরবে, তখনই সামনে এসে দাঁড়ায় স্বপ্না, মানে নিবিড়ের মা। পর্ব 38, শেষ অংশ। যে মানুষ নিঃশব্দে হাসে তার বিষয়ে সাবধান। 2 ধরনের মানুষ নিঃশব্দে হাসে। 1, অতি উঁচু শ্রেণীর সাধক। 2,
নিম্ন শ্রেণীর পিশাচ হুমায়ুন আহমেদ বলেছেন। সোনালি জামদানি পরিহিত মধ্যবয়সী নারীটির পানে তাকিয়ে জিয়ানা এই কথাটা ভাবছে। শাহনাজ স্বপ্নার এই নিঃশব্দ হাসিটা কিছুটা নিবিড়ের সাথে মিল আছে। জিয়ানা সালাম দেওয়ার জন্য মুখ খুলবে, তারা কি শুনতে পেল, বিয়ে হতে না হতে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোই ঠেলে সরিয়ে দিয়েছ। জিয়ানার হাসি আরও চড়া হলো। সেদিনের 5 মিনিটের পরিচয়ের ভদ্রমহিলা আর আজকের মাঝে তুমুল পার্থক্য। সেদিন কেমন কোমল আদর আদর একটা মা মা ভাবছিল, আর আজ বাংলার বাঘেনি শাশুড়ি রূপ, কেমন কাটকাট গলার টোন। জিয়ানা হাসি সমেত এগিয়ে গিয়ে স্বপ্নাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন মামি? মামি, হিসেব মতে আমি তোমার শাশুড়ি হই মনে হয়। যে সম্পর্ক স্বয়ং আমার স্বামী মানে না, সেখানে আমার সম্পর্ক পাতানো কি উচিত? তাছাড়া আমার একার জন্য আপনাদের সবাইকে ঠেলা বেশ কঠিন, বরং আপনারা সবাই মিলে যদি আমাকে কাছে টানেন সেটা সহজ। কথা বলে শেষ করার আগেই হাতে টান পড়ে। নিবিড় হাত ধরে টেনে দরজার দিকে আগায়, আবার থামে স্বপ্নার কথায়। বেশ ধার দেখছি মুখে, তা আমাদের টানতে দেওয়ার জন্য হলেও তো সময় দিতে হবে। যাচ্ছ কোথায়? সবাই ওইদিকে, পরিচিত হবে না? দরকার নেই বলেই নিবিড় টানলেও জিয়ানা অনড় হয়ে নিবিড়ের হাত ধরে ঝাঁকিয়ে বলে, চাই না একটু প্লিজ, সবাইকে চিনি না তো, আপনার পরিবারের হিসেবে না, আমার নানাবাড়ির হিসেবে যাই। মাথা চাকি এমন লক্ষ্মী আবদার এর আগে জিয়ানা নিবিড়ের কাছে করেনি। একবার মক্কু কথায় কথায় বলেছিল, জিয়ানা একমাত্র জিয়াউলের কাছে আবদার করে আর অনুমতি নেয়, বাকি দুনিয়া গোল্লায় গেলেও সে ধার ধারে না। আজ নিবিড়ের কাছে চাইল যে, না চাইতেও কি তারা একে অন্যের উপর ইনভলভ হয়ে যাচ্ছে। নিবিড় হাত ছেড়ে দিল আর জিয়ানা স্বপ্নার আগে আগে সেদিকে হাঁটা ধরল যেদিকে সবাই। স্বপ্না নিবিড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো আব্বু? জন্ম দিয়েছি এই খাতিরে বলতে পারতে বিয়ে করেছ। অবশ্য করেছ কেন, বলছি বাধ্য হয়ে করতে হয়েছে। নিবিড় সাইড থেকে মুখোমুখি টান টান হয়ে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে উল্টো জিজ্ঞেস করে, বাধ্য হয়েছে আপনাকে কে বলেছে? ভুল শুনেছেন, নিজের ইচ্ছায় আর পরিকল্পনা মাফিক বিয়ে করেছি। তুমি আমার কাছে লুকাতে পারবে না আব্বু, এমন মেয়েকে কোনো ছেলেই বিয়ে করতে চাইতে পারে? জি পারে, আর দুনিয়াতে এই একটা মেয়েকেই আমি নিবিড় যে কোনো কিছুর মূল্যে হলেও বিয়ে করতাম। আর এই মেয়ের ডিমান্ড ঠিক কতটা সেটা চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন। বাহ, যে তুমি মেয়ে দেখলেই ঘৃণা করতে, সে তুমি এই মেয়ের হয়ে সাফাই গাইছো। ঠিক বলেছেন, এখনও মেয়েদের ঘৃণা করি, কিন্তু জিয়ানা আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, সে আলাদা। আশা করি তার ব্যাপারে নিচু কোনো ধারণা পোষণ করবেন না। তাছাড়া সে নীলুফা ইয়াসমিনের কন্যা। 100 কোটি শেহনাজ স্বপ্নার চেয়ে একজন নীলুফা ইয়াসমিন অনেক বড়। বলেই পাশ কাটিয়ে জিয়ানা যেদিকে গেছে সেদিকে হাঁটা ধরল। ফারজানা এতক্ষণ এদের সবার কথাই শুনেছে, তাই বাঘহারা স্বপ্নার সামনে এসে দাঁড়িয়ে বলে, ছোট আম্মু, এরপর থেকে আর ফাইজাকে আশা দিবেন না। এমনিতেও সে নিবিড়ের নাম জপতেই থাকে। তারপর আপনি যদি এখনও আশা দিয়ে যান, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি বড় মামাকে বলেছি, ভালো পাত্র পেলে এই বাড়ি থেকে বিদায় করব। বলে সেও স্টেজের দিকে চলে যায়। জেনি আজও শাড়ি পরে বউ বউ সেজে রান্নাঘরের রান্নায় ব্যস্ত। অপরদিকে মক্কু টিভির সামনে বসে বারবার উকি ঝুঁকি মারছে। 2বার রান্নাঘরে গিয়ে ধমক খেয়েছে। কোনো কারণে জেনি মক্কুকে এড়িয়ে চলছে। সে কি ভুল করলো? খুঁজে পাচ্ছে না। মক্কুর দিকে আজ সারাদিনে তাকায়নি পর্যন্ত। বাসায় ফেরার পথে এটা সেটা কতগুলো স্ন্যাক্স আনলো, তবুও তাকালো না। বিষয়টা মক্কুর মনে কাটার মতো খুঁচাচ্ছে। তাই শেষমেশ অপরাগ হয়ে আকাশকে ফোন করলো। তার আবার মেয়ে বিষয়ে বিস্তর জ্ঞান। আকাশ ফোন রিসিভ করে বলে, ভাই, একটু গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছিলাম, আপনার সহ্য হইল না? আরে বেটা রাখ তোর গার্লফ্রেন্ড, এদিকে আমার বউ সকালের পর থেকে আমার দিকে তাকায় না। গিফট দিলাম, কাজ হলো না। কী ভুল করেছি সেটাও বুঝতেছি না। ভাই, ভুল তো কিছু একটা করছেন, যান সরি বলে আসেন। আমারে আপনাদের সংসারের আলাপ বইলা বিয়ের লাড়া আর দিয়েন না। একটা পার্টনারের অভাবে রাত জাগা বিফলে যাইতেছে। আপনাদেরও শালি নাই, জীবনটাই লস আমার। হারামজাদা, হাঁটে ঘাটে প্রেম করিস, তবুও তোর পাটের অভাব। ভাই, প্রেম করা মাইয়া ভালো হইব না, এরা সব ফাও। 2 দিনের রিলেশনে এইটা চাই ওইটা চাই, এই রেস্টুরেন্টে চলো, ওই বুফে চলো। মাইয়া না পিশাচ এক একটা। মানুষ যে কয় পীড়িতের পিশাচও ভালো, হুদাই কয় ভাই। থরে আমি ফাও পেঁচাল পারতে ফোন দিছি, আমার একটা উপায় বল। ভাই, মনে করেন সারাদিনে কি কি কাজ করছেন ভাবির সাথে, রিভিশন দেন। মক্কভাবে কিন্তু স্মৃতির খাতায় হাতড়েও কিছু পায় না। জেনে রান্নাঘর থেকে একটা খাবারের ডিশ ডাইনিংয়ে রাখে। ঝুঁকে রাখার সময় ক্লিভেজ উন্মুক্ত হয়। আর নজরে আসে মক্কুর ঠোঁট দিয়ে করা ট্যাটু। ফট করে ফোন কেটে সোফায় টান টান হয়ে বসে পড়ে। একটা কুশন নিজের কোলে রেখে অনুভূতির ফোয়ারাকে ঢাকার চেষ্টা করে।
আর কি, মনে পড়েছে তার মহাপ্রলয় ঘাটিয়েছে সে মেয়েটার উপর। আকুতি মিনতি কিচ্ছু মানেনি। মানবে কিভাবে? নিজের হাতে কিছু ছিল নাকি? কে বোঝাবে এই মেয়েকে? ছেলেরা চাইলেও এই সময় নিজেকে সংযত করতে পারে না। নিজেকে শাসালো আচ্ছা মতো প্রথমে, তারপর উঠে গিয়ে রান্নাঘরে জেনের পেছন থেকে জড়িয়ে ধরে। মক্কুর বুক পর্যন্ত জেনি। ছোটখাটো একটা রসগোল্লা সে। কানের কাছে ঠোঁট নিয়ে আলতো স্পর্শ করে বলে, সরি বউ, আর হবে না এমন, প্রমিস। জেনি উত্তর দেয় না। মক্কু আবার বলে, কথা বলো প্লিজ। হুম। কি হুম? সরেন তো, কাজ করতে দেন। বললাম তো সরি। জেনি নিজেই হাত ছাড়িয়ে বেডরুমের দিকে যেতে যেতে বলে, আমার সামনে আসবেন না, আপনাকে দেখলেই আমার লজ্জা লাগছে। তারপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। দরজার বাইরে মক্কু দাঁড়িয়ে নিজের ওভার থিঙ্কিংয়ের জন্য নিজেই নিজের গালে চড় বসায়। তারপর এগিয়ে গিয়ে দরজা নক করে বলে, আচ্ছা, আমি আরও কত কি ভাবলাম, তাহলে তো লজ্জা আরও ভালোভাবে ভাঙাতে হচ্ছে। দরজাটা খুলো বউ, প্লিজ লাগে, প্রমিস লজ্জা না ভাঙে আর বাইরে যাব না। যান এখান থেকে। বউ ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই আমার। উল্টাপাল্টা কিছু করবেন না, তবেই খুলব। ওকে। দরজা খুলে দিলে মক্কু ঢুকে জেনিকে ফট করে কোলে উঠিয়ে বলে, উল্টাপাল্টা না, সব সোজা সাপটা হবে। মোসাদ্দিক বলেই ধমকে উঠে জেনি। অপরদিকে মক্কু দেয়াল ফাটা হাসি শুরু করে। জিয়ানা ঘুরে ঘুরে সবাইকে দেখল। তাকে দেখে নূর ম্যানশনের বেশিরভাগ ভাবলেশহীন, তাই সেও বিকারহীন টাইপ হয়ে ঘুরছে। আত্মীয় স্বজনদের তাকে যারা দাম দেয় না, সেও তাদের দাম দেয় না। এটা সেটা খেয়ে দিয়ে ঘুরে ঘুরে চারপাশ দেখছে। উপরেও একটা কিছু সাজানো, লাল তিরপাল দিয়ে চাল করে লাইটিং করা। একটু উঁকি দিয়ে দেখে স্মোকিং জোন, প্লাস ড্রিঙ্কসের জন্য অস্থায়ী বার। বড়লোকদের কত জোন। পাশ দিয়ে ওয়েটার ড্রিঙ্কস নিয়ে যাওয়ার সময় একটা গ্লাস হাতে নিয়ে বড়লোকদের মতো অল্প চুমুক দিয়ে খেতে খেতে আশপাশ দেখতে লাগলো আর ভাবতে লাগলো, সে যখন বড়লোক হবে আরও কিছু জন এক্সট্রা বসাবে। পথশিশু জন, ভিক্ষুক জন, আর অবশ্যই ঝগড়া জন। এখানে এসেই দেখেছে অনেক কাপল দাঁত কিরমির করে একে অপরের সাথে নিচু গলায় কিছু কড়া কথা বলছে। ঝগড়া করা মানুষের পোস্ট মৌলিক অধিকার। সাউন্ড প্রুফ একটা রুমে কাপলদের ছেড়ে দেওয়া হবে, তারা শান্তি মতো ঝগড়া করে পার্টিতে জয়েন করতে পারবে। আস্তে ধীরে এইভাবে ঢং করে জুস খাওয়া জিয়ানার পোষালো না। ঠক ঠক করে পুরো ক্লাস ফিনিশ করে সামনে চেয়ে দেখে সেদিনের লিলিপুট সে মাইয়াকে, যে জিয়ানাকে ধাক্কা দিয়ে পুলে ফেলেছিল। আহা, জিয়ানা নিজের প্রতিশোধের কথা কখনো ভুলে না। একদম কাছাকাছি গিয়ে জিয়ানা বলে, আরে তুমি সেই না, কি যেন নাম, নিবিড় যার নাম প্রায় বলে? ফাইজা বিনতে ফয়েজ। ফাইজা নাম বলেছে নিবিড় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ফাইজা ফাইজা, মনে পড়েছে। সত্যি বলেছে আমার নাম? কি বলেছে? জিয়ানা মন খারাপ করে বলে, একজন স্ত্রী হয়ে নিজের স্বামীর মুখে অন্য একটা মেয়ের নাম শুনলে কেমন লাগে যদি জানতে, তাহলে এই কথা জিজ্ঞেস করতে না। তারপর বড্ড দুঃখী দুঃখী ভাব করে চলে আসে সেখান থেকে, আর মনে মনে হেসে কুটুকুটি হয়ে বলে, হ্যাঁ, তোর নাম ভুলেও যদি নেয় তবে কাবলিওয়ালা 7 বার কুলি করবে। একটা 14-15 বছরের ছেলে এসে জিয়ানাকে বলে রাফিন তাকে স্টেজের সাইডে ডাকছে। জিয়ানা কমপ্লিট এড়িয়ে গেছে। আরও 2বার অন্য বাচ্চারা এসেও ডেকে গেছে, কিন্তু সে যায়নি। সে এখনও অপেক্ষায় আছে ডিনারের জন্য। এরা আংশাং খাবার দিচ্ছে, কিন্তু ডিনার দিচ্ছে না কেন? খেয়েই ফুটে যেত। অবশ্য হাবিজাবি যা খেয়েছে সেটাও কম না। কাপ কেক, ফ্রুটস কেক, জেলি, চকলেটের ফাউন্টেন থেকে স্ট্রবেরি কোট করে খেয়েছে, 3 গ্লাস জুস, মার্শমেলো, এক কথায় যেটা সামনে পড়েছে সেটাই খেয়েছে। ঘুরে ফিরে আবার সেই অস্থায়ী বারের নিচে এলে দেখে নিবিড় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। 12 ফুট উপরে হওয়ায় জিয়ানার মনে হলো যদি এভাবে গলা ছেড়ে একটা দাগ দেওয়া যায় কেমন হবে। উপর থেকে নাইম্যা আসো সোয়ামী রে। নিশ্চিত নিবিড় তাকে ঝাঁটাপিটা করবে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মহারানী ভিক্টোরিয়া। তার গাট ফুট স্টেপে জিয়ানা ফিরে তাকিয়ে দেখে নিবিড়ের দাঁতি। একেবারে পাটের বিবি সেজে এসেছেন। এই বয়সেও কি পরিপাটি! বাবা গো, ডার্ক লিপস্টিকও দিয়েছেন। জিয়ানাকে দেখে দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা। জিয়ানা সালাম দেয়। সালাম দিয়ে প্রশ্ন করে, নিজের অধিকার কিভাবে আদায় করতে হয় জানো? জিয়ানা মাথা উপর নিচ করে বুঝায় সে জানে। গুড। অধিকার যে ছাড়ে সে পৃথিবীর সেরা বোকা। যে বোকামি তোমার মা করেছিল, আশা করি সেই একই বোকামি তুমি করবে না। তারপর জিয়ানার উপর নিচ ভালোভাবে লক্ষ্য করে বলে, পোশাকে মানুষের ব্যক্তিত্ব বহন করে। আগে দর্শনধারী, পরে গুণবিচারী। বুঝতে পেরেছ? জি, শুক্রিয়া। কিন্তু আমার কাছে যে দেখতে সুন্দরের চেয়ে শুনতে আর মনুষ্যত্বের সুন্দরদের বেশি ভালো লাগে। সেটা যার যার অভিরুচি। বলেই আবার জুতায় গটগট আওয়াজ তুলে প্রস্থান করেন বৃদ্ধা। মানুষ পৃথিবীর প্রাণী না, তাকে শাস্তিস্বরূপ এই গ্রহে রাখা হয়েছে।
আমার কথা না, মার্কিন এক গবেষণা কেন্দ্র এই তথ্য প্রকাশ করেছে। এই কথাটা আমি পুরোপুরি বিশ্বাস করি জানো, কারণ এই পৃথিবীটা আমার জন্য যাবজ্জীবন কারাগার শুরু। বলেই জিয়ানার সামনে এসে দাঁড়ায় রাফিন ইসলাম। জিয়ানা কিছুটা স্টেজের দিকে আগালে একটা বাচ্চা এসে বলে তাকে ভাইয়া পেছনের সাইডে ডাকছে। জিয়ানা ভেবেছিল নিবিড়, কিন্তু এসে দেখে রাফিন। রাফিনের কথা শুনে জিয়ানাও চমৎকার হেসে বলে, হয়তো সঠিক কিংবা পুরোটাই সঠিক। গবেষণা শুধু না, আমাদের ধর্মেও আছে। হাওয়া আলাইহিসসালাম নিষেধ অমান্য করে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে। সো দুনিয়াকে শাস্তি হিসেবে ধরলে শাস্তি, আর পরীক্ষা কেন্দ্র ধরলে সেটাই স্যার। আমাকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি জিয়ানা? এড়িয়ে কিংবা আগ্রহের কোনো সম্পর্ক আমাদের না স্যার। আর সত্যি বলতে আমি আসলে লজ্জিত। নিজের বোকামিগুলো মনে পড়লে সত্যিই লজ্জা লাগে। রাফিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। জিয়ানা সেটা বুঝতে পেরে বলে, আপনি অনেক আগেই আমার পরিচয় জানতেন এবং সেটা জেনেই মগবাজার পড়াতে যান এবং আমার সাথে ডাবল রোল প্লে খেলেছেন। আপনি জানতেন একটা মেয়ের দুর্বল সাইড কি, এবং যখন দেখলেন আমি বেশ দুর্বল হয়ে পড়ছি তখন নিজে থেকেই সরে আসলেন, এই ভেবে আমি সারা জীবন সিঙ্গেলই থাকব, যখন ইচ্ছা ব্যবহার করা যাবে। এবং আমি বোকার মতো আপনার সেই প্ল্যানে আবার 6 বছর পর সাথ দিয়েছি। ভাগ্যিস সুখ বাঁচিয়েছে। মানছি আমি সব জানতাম, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি মিথ্যা ছিল না জিও। তুমি জানো নিবিড়ের প্ল্যান সম্পর্কে? সে কতটা ডার্টি গেম খেলেছে তোমার আর আমার সাথে। জিয়ানা হাত উঠিয়ে রাফিনকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ স্যার, আগের দিন বাঘে খাইছে। আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। খারাপ কথাটা তো একেবারেই না। আমার জিনিস তেরা হোক কিংবা সোজা হোক, সেটা আমারই। তুমি নিবিড়ের সম্পর্কে কিচ্ছু জানো না। ও তোমাকে ভালো রাখতে পারবে না। সে কোনো স্বাভাবিক মানুষ না। তোমার এখনো অনেক পথ আছে, সরে যেতে পারো। আমি আমার কথা ভেবে বলছি না, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলছি। তুমি চমৎকার একটা মেয়ে, যথেষ্ট মেধাবী, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। শুধু শুধু নিজের লাইফ স্পয়েল কেন করবে? আপনি সুখকে কতটুকু চিনেন আমি জানি না স্যার, তবে আমি যতটুকু চিনেছি সেই একমাত্র মানুষ যে আমি যেমন তেমনভাবেই ভালো রাখতে পারবে। কোনোদিন হয়তো আমাকে আমার মতো করেই মানিয়ে চলবে। জানি না আমাদের ফিউচার কী, তবে আমার দিক থেকে শতভাগ চেষ্টা থাকবে সুখের সাথে চলার। আর যদি মেধার কথা বলেন, তবে এই এলাকায় সুখের চেয়ে মেধামী আমি কাউকে দেখি না। জিয়ানার জন্য এই ভূমণ্ডে যদি কেউ উপযুক্ত থাকে, তবে সেটা একমাত্র সুখনীল নিবিড়ই। রাফিল লক্ষ্য করলো এতক্ষণ হেসে কথা বললেও নিবিড়ের কথা উঠলেই জিয়ানা মুখ শক্ত করে উত্তর দিচ্ছে। মনে মনে যে সুপ্ত আশা ছিল জিয়ানা হয়তো নিজের ভাগ্যকে মেনে নেয়নি, সেটাও আস্তে আস্তে ক্ষয়ে আসা শুরু করলো। জিয়ানার অনুভূতি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য বলে, ভুল ট্রেনে উঠলে সবচেয়ে কাছের স্টেশনে নেমে পড়তে হয়, না হলে ফেরা কঠিন হয়ে যায়। আমি একদম সঠিক ট্রেনের সঠিক সিটেই আছি স্যার। নিবিড় কি পরিমাণ ধূর্ত সেটা তুমি জানো না। সে তার স্বার্থ ছাড়া এক পা নড়ে না। তোমাকে ঠিক দরকার শেষ হলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলবে, যেমনটা সে নিজের পরিবারের সাথে করেছিল। তুমি কোনোভাবেই ওর সাথে পেরে উঠবে না। তুমি তো নিজের ভাগ্য মেনে নেওয়ার মেয়ে নাও। সবিল নামে একটা পাখি আছে যে একটা কুমিরকে গিলে ফেলতে পারে, তাই কাউকে বাহির থেকে বিবেচনা করা উচিত না। তাছাড়া স্বার্থ ছাড়া মানুষ আছে নাকি? যদিও কখনো মনে হয় স্বার্থহীন, তবে বুঝতে হবে আদতে সে আগাগোড়া ভণ্ড। আমি বাইরে থেকে যেমনই ভাগ্য মেনে চলি, ভাগ্য যা দেয় তাই দুই হাতে আঁকড়ে ধরি। আসি স্যার, বাই। বলে জিয়ানা হনহন করে সেখান থেকে চলে আসে। আর পরক্ষণেই অন্ধকার থেকে বের হয়ে আসে নিবিড়। রাফিনের মুখোমুখি হয়ে বলে, জিয়ানাকে ম্যানিপুলেট করা সম্ভব না। সে তার মতামতে পর্বতের মতো অটল। এমন স্ট্রং মেয়েকে বাইরে দেখে দেখে অধিকাংশ পুরুষই প্রেমে পড়বে, কিন্তু স্ট্রং ওমেনদের সাথে যখন দুই কদম চলবে, তখনই তার মন মস্তিষ্ক বিদ্রোহ শুরু করবে। কারণ সে দুর্বল পুরুষ সত্তা। তারা দেখে এসেছে পুরুষ সর্বে সর্বা। তারাই সকল মতামত নেয় আর দায়িত্বও পালন করে। কিন্তু এই যে ব্যক্তিত্ব সম্পন্ন স্ট্রং নারী, সে নিজের সিদ্ধান্ত তো নেবেই, সাথে সংসারের সমান কন্ট্রিবিউটর আর দায়িত্ব নেবে। তাই একজন জিয়ানার জন্য একজন নিবিড় দরকার। বুঝে আসছে? আমার বউয়ের দিকে আবার যদি তোর নজর পড়ে, কসম এই চোখ দিয়ে নিজের বউকে দেখতে পারবি না। তোর জেদের জন্য 3টা জীবন নষ্ট হলো নিবিড়। ব্ল্যাকমেল করে আর যাই হোক সম্পর্ক হয় না। ব্ল্যাকমেইল? হো হো করে হেসে রাফিনের কাঁধে হাত দিয়ে বলে, আমি জানতামও না ফুয়াম্মুর মেয়ে আছে। তুই সত্যি জিনিয়াস। তবে ছোট থেকেই এই যে ইনডিসিশনে ভুগিস, এর জন্য তুই ওকে পেয়েও হারিয়েছিস। যাকে আমার এই উপকার করার জন্য তোকে একটা পরামর্শ দেই, নিজের বউ নিয়ে সংসার শুরু কর। আহিতুক যা যাওয়ার সেটা নিয়ে আফসোস করে লাভ নেই, আছে? রাফিন নিবিড়ের হাত ছটকা মেরে সরিয়ে বলে,
তুই কি জিওকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবি? তুই নিজে অসংখ্য নারীকে ভোগ করে এসেছিস, হারাম সম্পর্কে জড়িয়ে ফুলের মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস ভাগ্যের জোরে। শান্তিকে তুই আদৌ ওকে দিতে পারবি না ভালোবাসতে পারবি? ভালোবাসা বলে কিছু হয় না, সব স্বার্থের খেলা। ওর কি লাগবে আর কি দেব সেটা তোকে নিশ্চয়ই সাক্ষী হিসেবে মাঝখানে রেখে দিব না? আচ্ছা, যা কথা দিলাম, তোকে জেঠু বানিয়ে দিব। বলেই শেষ বাজাতে বাজাতে প্রস্থান করে নিবিড়। রাফিম থমথমে মুখে দাঁড়িয়ে থাকে বিকারগ্রস্ত হয়ে। নিবিড় নিচে নেমে আশেপাশে জিয়ানাকে খুঁজে চলেছে। আচমকে দেখেও তার হাত ধরল। ফিরে তাকিয়ে দেখে মেহেদির শালি ফাইজা। হাত ধরে দেখে নিবিড়ের মাথায় আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো যেন। হাত ঝটকা মেরে ছাড়িয়ে ঠাটিয়ে একটা চড় লাগালো। আশেপাশে সবাই স্তম্ভিত হয়ে গেল। ফাইজা গালে হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল। জিয়ানা কোত্থেকে দৌড়ে এসে নিবিড় আর ফাইজার মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ফারহানাও এসে ফাইজাকে ধরে। উম্মে কুলসুম ঘটনাস্থলে এসে নিবিড়কে প্রশ্ন করে, এটা কি করলে নিবিড়? এরকম পাবলিক প্লেসে একটা মেয়েকে এইভাবে মারো কোন সাহসে? দূষিত রক্ত শরীরে থাকলে তার কোনো সাহস লাগে না। এই মেয়েটা কেন আমাকে টাচ করবে? ওর হাতটা যদি ভেঙে দেয় এখন? টাচ করলেই মারতে পারো না, তোমার সে অধিকার নেই। আমাকে টাচ করাও কারো অধিকার নেই। এর মাঝে ফাইজা জিয়ানার দিকে আঙ্গুল তুলে বলে উঠল, এই মেয়েটা আমাকে বলেছে নিবিড় আমার নাম নিয়েছে, তাই কথা বলতে এসেছিলাম। জিয়ানার দিকে নিবিড় অগ্নিঝরা চোখে তাকায়, আর জিয়ানা চোর ধরা পড়া মুখ করে বলে, আরে আমি কি বলেছি নাকি যে উনি তোমার নামে কবিতার আওড়ায়? আমি তো বলতে চেয়েছি তোমার নাম ধরে গালিগালাজ করে। স্বপ্না এগিয়ে এসে জিয়ানার দিকে তাকিয়ে বলে, পেটের মাঝে শুধু শয়তানি কুবুদ্ধি না, অথচ চেহারা কেমন ভোলাভালা। জিয়ানা বোকে একটা হাসি দিয়ে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। নিবিড় জিহানার বাহু ধরে বলে, চলো এবার, অনেক হয়েছে এখানে থাকা। টানতে টানতে হাঁটা ধরে। জিয়ানা পেছন ফিরে হাত দিয়ে সবাইকে টাটা দেয়। শুনছিলেন আশিক আক্তার সোহাগের লেখা নীতিহীন রাজ গল্প থেকে পর্ব 37 এবং 38। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।